গিনি মুখার্জি পরিবারে বনির দ্বারা ঢুকে অবশেষে সে মেরে ফেলে গীতার সন্তানকে। বন্ধুরা, আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাবো গিনি পাগল হয়ে যায় এবং সে বারবারই বলে, আমি এটা কোনভাবেই মানতে পারছি না যে গীতার বাচ্চা হবে এবং সে সুখে থাকবে আর আমি দুঃখ চলে যাব। এটা মানার নয়। আমি বারবারই গীতাকে এত অসহ্য কেন করছি? সে তো আমার বোন হয়, কিন্তু সে যাই হোক আমি ওকে ছাড়বো না, কারণ ওর জন্য আজ আমি এই জায়গায় এসেছি। এই ক্ষতিটা আমার ওর জন্য হয়েছে। আর যাই করি আমি গীতাকে ছেড়ে কথা বলবো না, কারণ ও সুখ দেখবে আর আমি ওর বোন হয়ে এত দুঃখে কি করে থাকব। আমি সব রাস্তা বানিয়ে নিয়েছি। শেষ তো আমি গীতার বাচ্চাটাকে করেই ছাড়ব। এর মাঝখানে যে আসবে তাকেও ফাঁসিয়ে দেব। এটাই গিনির প্রমিস। আর এই প্রমিস গিনি কোন দিন ভাঙবে না। আর আমি ব্যবস্থা করছি কি করে মুখার্জি বাড়িতে ঢোকা যায়। বাহানা করে রাত্রে যাব আর বিষ খাইয়ে মেয়ে গীতাকে শেষ করে দেব। তার খাবারে উল্টোপাল্টা মিশিয়ে দেব। অবশেষে না সে কিছু করতে পারবে আর না কিছু জানতে পারবে। যদি মরে যাওয়ার পরে বাচ্চাটা আসে জানতে, তখন আর কি পড়েই বা থাকবে। কিন্তু গীতা, তুই সুখে থাকতে পারবি না। এই গিনির প্রমিস তোর। আর গিনি তোকে কোন দিন সুখে থাকতে দেবেও না, কারণ গিনি তোরই যেমন বোন তেমনি ডেঞ্জারাস। উল্টো দিকে আমরা তখনই দেখব অগ্নিজিৎ বাবু বারবার গীতার পরিবার ও লোকজন সবার মাঝখানে বলতে থাকে, যেন আমার বাড়ি মেয়ে আছে, একটা মেয়ে, ফুটফুটে সন্তান, মেয়ে সন্তান আমার খুবই ভালো লাগে এবং আমি কোনভাবেই গীতার মেয়েকে নাম দেব লক্ষ্মী বা সরস্বতী। এবং তখনই অগ্নিজিৎ বাবু গীতাকে বলে, তুমি কি চাও বলতো, লক্ষ্মী না সরস্বতী, কোন নামটা ভালো? গীতা, এসব কি নাম বলছো? তারপরে অগ্নিজিৎ বাবু পোলাবাবু কাছে যাই, বর্ণির কাছে যাই, রাখার কাছে যাই, সবার কাছে গিয়ে বলে, মেয়ে ভালো নাকি ছেলে সন্তান ভালো তোমরা বলতো। তখন অগ্নিজিৎ বাবা বলে, তোমাদের কি বলতে হবে? আমি বলছি মেয়ে সন্তানই বেস্ট, আমি সেটা জানি। আর মেয়ে সন্তান হলে আমি তাকে মাথায় তুলে রাখবো মুখার্জি পরিবারের। সে যা খুশি থাকবে, ওরকম খুশি আর কেউ থাকতে পারবে না। এটা অগ্নিজিতের প্রমিস রিল। আর গীতা এলএলবি কে এবার রানীর মতো থাকতে হবে, ওকে কোর্ট ছেড়ে দিতে হবে। তখন গীতা বলে, তা কি করে সম্ভব বাবা, আমাকে তো কোর্টে যেতে হবে, পৌশির কেসটা লড়তে হবে। তখন অগ্নিজিৎ বাবু বলে, পৌশি কোর্ট কিচ্ছু নেই তোমার লাইফে, তোমার এখন শুধু বাচ্চাটা ইম্পর্টেন্ট। তখন গীতা বলে, না বাবা, এটা সম্ভব নয়। আমি একমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে থাকতে পারি না বিপদের দুনিয়াতে। আমি কিভাবে সন্তানের চিন্তা করব? আমাকে তো তাদেরও চিন্তা করতে হবে। তখনই অগ্নিজিৎ বাবু বলে, না, তোমার এখন ক্ষতি করার অনেক লোক আছে, তোমাকে যে কেউ যখন তখন ক্ষতি করতে পারে, কারণ তুমি অনেকের অনেক খারাপ ব্যবহার করোনি, কিন্তু তাদের খারাপ লেগে গেছে, তারা বুঝেনি তোমার মূল্য। কিন্তু অন্তঃপর যাই হোক, আমি একটা কথা বলি গীতা, তুমি বাইরে যেও না। তখন মেয়েকে বলে, হ্যাঁ বৌদিমণি, তুমি এখন বাইরে যেও না, আমার কথাটা শোনো, এখন বাইরে যাওয়াটা তোমার জন্য ঠিক নয়, তোমাকে সবাই মরিয়া হয়ে ক্ষতি করার চেষ্টা করছে, তুমি বুঝছো না কেন বৌদিমণি? তখন গীতা বলে, দেখ মেঘ, আমি যাই করি আমাকে বাইরে যেতে হবে পৌশিকে বাঁচাতে, তাকে নালে ক্ষতি করে দেবে আমার ভালোর জন্য, কেউ মারা যাক, তোরা কি চাস? তখন অগ্নিজীব বলে, আমি কিছু জানি না, আমি একটাই কথা জানি, তুমি বাইরে যাচ্ছ না, না হলে তোমার বোন বারবার কিন্তু আমাকে ধমকি দিচ্ছে, এই বাড়িতে কোন খুশি ঢুকতে দেবে না। এবং এই কথা বলতে বলতে অগ্নিজিৎ বউ বলে, এই যে মেয়ে হলে লক্ষিত, কিন্তু ছেলে হলে কি নাম দেয়া যায় বলতো? তখন গীতা বলে, কি নামই বা দেবে, তুমি ছেলে হলে? তখন বলে, কেন বিশ্বকর্মা? বিশ্বকর্মা? তারপরে তোমার কার্তিক গণেশ, ফুটফুটে কি সুন্দর ভুড়িওয়ালা গণেশ, আমাদের বাড়ি আমার মতন ভুড়ি গোলগাল গণেশই নাম দেব। তখন অগ্নিজিৎ বাবুর এ কথা শুনে গীতা এবং মুখার্জি পরিবার সবাই হাসতে থাকে, বলে, কি বলছো কি তুমি? এমন কথা বললে হয়? গীতার কথা শুনে তো ঠিকই বলেছি তো, আমি ভুলটাই বাকি বলছি। স্পিড সঠিক কথা, কারণ ছেলে হলে গণেশ, লক্ষ্মী গণেশ ও কার্তিক নাম খুব সুন্দর নাম, তো খারাপ কি? একটা গণেশ ঠাকুর কত মূল্যবান আমাদের এখানে, এখন তো সব কি নাম দে, জন্টি রন্টি টন্টি ফন্টি, এসব কি আর ভালো লাগে? এসব একদমই ভালো লাগে না। আর আমি তোমাদেরকে বলছি, এই যে পরিবার থেকে দুঃখের মাঝখানে কোন কেউ কিন্তু সুখের সব আবির্ভাব এসছে। আমি কিন্তু কোনভাবেই এই সুখটাকে কোন আঁচল লাগতে দেব না। এখান থেকে এসে বর্ণনী বলে, কেন দুঃখ বাড়ি তো রয়েছে, গিনিট কি করবে?
গিনি তো পাগল হয়ে গেছে এবং সে মরিয়া হবে, মুখার্জ পরিবার শেষ করে দেবে। তখনই বর্ণিকে অগ্নিজিত বলে, তোমার কি বলার উচিত ছিল ওর কথা? ও কথা কি তোমার সব সময় দরকার? হ্যাঁ, কেন একটা সুখের কার মাঝখানে আগুন ধরানোর জন্য তুমি ব্যস্ত হয়ে উঠেছ? বর্ণি, বারবার তুমি আনন্দটা অনুভব করতে পারো না, সব সময় ক্ষতির কথা কিছু ভাবতে থাকো। তুমি কি ভালো হবে না কোন দিন? তুমি কি মানুষের ভালো বুঝতে পারবে না? তখন বর্ণি হা হয়ে থাকে, আর কোন কিছু বলতে পারে না। সে চুপচাপ হয়ে যায় ওই মুহূর্তে এবং বর্ণনীকে উল্টোপাল্টা শোনাতে থাকে। গীতা, অগ্নিজিৎ ও সমস্ত লোকজন মেঘ বলে, ঠিকই তো বলেছে বর্ণনী কাকিমনি, একটা খারাপ কথা বলেনি, আমাদেরকে যেভাবে হোক গিনিকে বুঝিয়ে ফেরত টানতে হবে। তখন অগ্নিজ বলে, তা সম্ভব কি করে? সে তখন মরিয়া হয়ে গেছে, না কারো কথা শুনে, না কারো কথা বোঝে। তখন গীতা বলে, এটা হয়তো আমি পারবো, আমাকে বুঝতে হবে, আমি যদি না সামলাই তাহলে সম্ভব নয়, আমার সাথে কথা বলতে হবে দিদির। তখন অগ্নিজিৎ বা বলে, তুমি পারবে না গীতা, আমি চেষ্টা করেছি অনেক ওকে বোঝানোর, ও বুঝতেই চায় না। ও বারবারই নিজের কথাটাই দেখছে, নিজের দিকটাই দেখছে এবং ও ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের মুখার্জি পরিবার থেকে। তখন এসব কথা বলতে বলতে ফোন আসে অগ্নিজিদের। সে ফোনটা পিক আপ করলেই কিনে উল্টো দিকে কথা বলে এবং বলে, আমার টাকাটা কখন পাঠাচ্ছ তুমি? টাকাটা আমার সেন্ড করে দাও। অনেক সময় নিয়ে নিয়েছ তোমরা, আর লেট করো না, আমার টাকাটা চাই। এবং এই মুখার্জি পরিবারের নারী কিন্তু সুখ ভেঙে যাবে সব। তখন অরিণিত বাবু বলে, তোমার দিদি বোনের একটা ফুটফুটি সন্তান হবে, তুমি এখানে চলে আসো। তখন গিনি বলে, আমি সন্তান ও আমার বোনের মুখ দেখতে চায় না, প্রয়োজন পড়লে আমার ওই বোনের সন্তানও দুনিয়া ছাড়া করে দেব। তখন অগ্নিজিৎ বাবুর হাত থেকে ফোনটা পড়ে যায়, সে চমকে ওঠে এবং তখনই এসে মেঘ বলে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? অগ্নিজিৎ বাবু বলে, গিনি বাচ্চাটাকে শেষ করার কথা বলছে। এত বড় কথা কি করে বলল? তখনই গীতার চমক ওঠে এবং বলে, কি বলছো বোন? এসব কথা বলছে দিদি, এসব কথা বলতেই পারে না, কিছু ভুল হচ্ছে। তখন গীতা বলছে, এসব কথা থেকে অগ্নিজিৎ বাবু রেগে গিয়ে বলে, আমি মিথ্যা কথা বলছি? তোমার মনে হচ্ছে আমরা কেউ মিথ্যা কথা বলছি? গিনি পাগল হয়ে গেছে। রাত্রি 12:06:50 সে শেষ করে দিতে পারে, যখন তখন আমাদের জীবনে বিপদ আনতে পারে, আমাদেরকে খুব সতর্ক হয়ে থাকতে হবে। এবং অধ্যায় সিনা ও সিনা পরিবার, কিন্তু গীতা তোমাকে যখন তখন ফাঁসি দিতে পারে, এটা তোমার মনে রাখা উচিত। এবং তখনই গীতা বলে, সিনা পরিবার আমার কিচ্ছু করতে পারবে না, আমার কোর্টের বাইরে যেমন হাত চলে এটার ভিতরে মুখ চলে, ওরা আমার কোন চুলও মাখাতে পারবে না। এবং তখন স্বস্তিক বলে, ঠিকই বলেছে, কিন্তু গীতা তোমাকে একটু সুস্থভাবে থাকা দরকার, এখন আমাদের পরিবারের মাঝখানে খুব চাপের সময় চলছে। এবং স্বস্তিক আরো বলে যে, গীতা বোঝো, তোমার বোন একদিকে তোমার ক্ষতি করবে বলছে, একদিকে সিনা পরিবার আধা সিনা ও আদারা সিনা তোমার ক্ষতি করবে বলছে, তোমার পিছনে কিন্তু অনেক শত্রু লেখা আছে গীতা, এখন তোমার বাইরে যাওয়াটা খুব চাপ। এবং এই মুহূর্তে তুমি কিছু করো না। উল্টো দিকে আমরা দেখব, এই কথা যখন চলতে থাকে অগ্নিজিতের বাড়িতে, তখন আদার সিংকে আবার শেষ করার সময় ওকে আঘাত না করতে পারলেও ও যখন হসপিটালে যাবে তখন ওর বেবিটাকে শেষ করে ফেলতে হবে। ওর ওই বেবিটা শেষ হয়ে গেলে গীতা নিজে থেকে শেষ হয়ে যাবে। তাই যে ঠিকই বলেছিস দিদি, ওকে আমরা যদি কোন ক্ষতি না করতে পারি, ওর বাচ্চাটা হসপিটালে আমরা ক্ষতি করতে পারি, কারণ ডাক্তারখানা যখন ও যাবে ডাক্তারকে আমরা হাত করতে পারি এবং সেই ভুল ওষুধ ও ট্রিটমেন্ট দিয়ে বাচ্চাটাকে শেষ করে দেবে, আর আমাদেরকে এতে অনেক লাভ হবে। উল্টো দিকে তখনই আমরা দেখব আধার সিনা উঠা পড়ে ফোন করতে থাকে ডাক্তারকে, এবং গীতা যে ডাক্তারখানি যাচ্ছে সেখানে ইউএসজি করাতে অবশ্যই আধার সিনা ও আধার সিনা ডাক্তারকে, এবং বলে ইউএসজি করার সময় ভুল রেডিয়েশন হাই করে দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলার দায়িত্বে তোমার, এবং তোমাকে আমি কোটি টাকা দেবের জন্য। এবং সেই কথা শুনে অবশেষে লালসায় পড়ে ডাক্তার।
বাবু রাজি হয়ে যায়। এদিকে অগ্নিজিৎ বাবু ধুমধাম করে রৈরি করতে থাকে এবং বলতে থাকে, সরা মুখার্জি পরিবার খুশির মোহর, আমি কি আর পারি। তখনই এসব কথাবার্তা সিনা পরিবার শেষ করে থাকলে সেখানে ফোন করে মুখার্জি পরিবারের বৌমা বড় ঘিনি, এবং ঘিনির ফোন দেখে চমকে ওঠে সিনা পরিবার। বলে, তুমি কে? তুমি কেন বা আমার কাছে ফোন করেছ? তখন সে বলে, আমি মুখার্জি পরিবারের বড় বৌমা গিনি, এবং আমার বিপদ এখন শত্রু তুমি আর আমিও শত্রু ওই মুখার্জি পরিবারের, এবং শত্রু বন্ধু হয় তা তুমি জানো না। তখন সে কথা শুনে বলে, কি বলছো সব? আমি কিছু বুঝতে পারছি না। এবং তখন গিনি বলে, বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, কারণ বোঝাটা তোমাদের দরকার। তোমাদের এখন বুঝতে না পারলে লস হয়ে যাবে। আমি মুখার্জি পরিবার শেষ করতে চাই এবং তাদেরকে ধ্বংস করে মাটিতে মেশাতে চাই। আমাকে হেল্প করো তোমরা। তখন আধার সিনা ভাবতে থাকে যে এই তো গীতার, তার খবরাখবর একমাত্র এই দিতে পারবে। তখন সে বলে, আমার তোমার কাছ থেকে গীতার সমস্ত কিছু খবরাখবর লাগবে। সে কোথায় যাচ্ছে, কি করেছে, সবকিছু। তখন গিনি বলে, সব পেয়ে যাবে। আমাকে শুধু আমার গীতাকে শেষ করার চান, আমার বোনকে শেষ করে দাও। তখন আধার সিনা চমকে ওঠে এবং বলে, কি বলছো? তোমার বোন হয় গীতা, তারপরেও তুমি তাকে বিপদে ফেলতে চাইছো? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তখন গিনি বলে, হ্যাঁ, গীতা আমার বোন হয়, কিন্তু আমি তা কোনভাবে মেনে নিতে পারছি না যে সে এত বড় বাচ্চা নিয়ে খুশিতে থাকবে, আর আমি আমার পরিবার সংসার সবকিছু ধ্বংসে চলে যাবে। এটা আমি কোনদিন মানতে পারবো না, এবং প্রয়োজন পড়লে আমি ওই বাচ্চাটাকে শেষ করে ফেলব। তখন আধার সিনা বলে, ঠিক আছে, আমরাও তাই করতে চাইছি। আমরা ডাক্তারকে হাত মিলিয়ে অবশ্যই সেই গীতার বাচ্চাটা শেষ করে দেব। তুমি সমস্ত খবরাখবর আমাদেরকে দিতে থাকো। সেই কথা অনুযায়ী গিনি আদার সিনা পরিবার হাত মেলায় গীতার বিরুদ্ধে, এবং গিনি বলে, এবার আমি আমার বদলা নিয়েই ছাড়ব। আসলে এতটা দিন পর যে সুখের পরিবার তোদের মুখার্জি পরিবারে এসেছে সেটা থাকবে না, কারণ এই গিনি তাকে রাখবেই না দুনিয়াতে। গিনি যদি শেষ না করতে পারে, তার নাম গিনি ব্যানার্জি নয়। গিনি কিন্তু সব পারে, আর তুই সুখে থাকবি, আমি সারা জীবন দুঃখ দেখে যাব। তা কিভাবে হয় রে বোন? উল্টো দিকে আমরা দেখব গীতা বই পড়তে থাকে, তার খাতায় সব কাগজপত্র সেসব কেসের কাটতে থাকে। তখনই পেছন থেকে অগ্নিজিৎ বাবু এসে বলে, কি করছো বৌমা, তুমি এখনো এই পড়াশোনা করছো কেস নিয়ে? বুড়ো বয়সে পাগলামি দেখে এবং তারা বুঝতে পারে গীতা এলএলভি প্রচণ্ডভাবে খুশি থাকে, এবং সেই খুশি আছে তার দিদি ও সিনা পরিবারের ক্ষতিটা কি আজ করতে পারবে? তারা কি পারবে বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে তাদের এই শত্রুদের থেকে?